নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার 5টা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই 5টা প্রশ্ন ভালো করে বুঝবে এবং শেখার চেষ্টা করবে, কেননা প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে শিখবে যাতে করে আমাকে নোট বই দেখে পড়তে না হয়, বানিয়ে আমি একটা কিছু লিখতে পারি। তো আমার এই চেষ্টাটা যদি তোমাদের সামান্য কাজে লাগে তাতেই আমি নিজেকে ধন্য মনে করব। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ক্লাসের দিকে। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা সেটা হলো কি, সমাজতত্ত্ব কি? না, সমাজতত্ত্ব কি বা সমাজতত্ত্ব বলতে কি বুঝো সেই সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার বা সমাজতত্ত্ব বলতে বোঝায় মানুষের সমাজ বা কোনো একটি গোষ্ঠীর বৈজ্ঞানিক আলোচনার শাস্ত্র। বৈজ্ঞানিক আলোচনার শাস্ত্র তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝবে। এতে সমাজবদ্ধ মানুষের জীবন, সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীতকাল থেকে প্রচলিত ছিল, তবে অগাস্ট কুথ সর্বপ্রথম 1838 সালে এর রীতিবদ্ধ আলোচনা করেছেন। তাছাড়া হারবার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের মূলনীতিগুলো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে আধুনিক সমাজবিজ্ঞানের মূল স্থপতি হিসাবে ফরাসি পণ্ডিত এমিল ডুরকেম এবং জার্মান সমাজবিজ্ঞানী মার্কস ওয়েবারের নাম বিশেষ উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে সমাজতত্ত্ব বলতে কি বুঝো জিনিসটা তোমরা বুঝলে, যে মানুষের সমাজ বা কোনো একটি গোষ্ঠীর বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্রকে বলা হয় কি, সমাজতত্ত্ব। মানুষের সমাজ মানে সহজ কথায় মানুষ তার নিজেকে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যে পরিবেশের সঙ্গে চলতে শুরু করে, সেই পরিবেশের সঙ্গে চলার জন্য যে বৈজ্ঞানিক তত্ত্ব আলোচনা করেছেন ওটাকে বলা হয় কি, সমাজতত্ত্ব। এর মধ্যে অগাস্ট কুথ প্রথম সেটা কি করেছিলেন, সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। পরবর্তী সময়ে হারবার্ট স্পেন্সার, তারপর ছিল আরো কে, হারবার্ট স্পেন্সার ছিল এবং ছিল বিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, এরাও সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তো তোমরা অবশ্যই সমাজতত্ত্ব কি সেই জিনিসটা বুঝতে পারলে এবং শিখতে আমি আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তারপর পরের যে প্রশ্নটা সেটা হলো উপনিবেশবাদ বলতে কি বুঝো? না, উপনিবেশবাদ আমরা ইতিহাসেও পড়েছি, উপনিবেশবাদ আমরা পলিটিক্যাল সায়েন্সেও পড়েছি, আবার উপনিবেশবাদ এখানে এসেছে সমাজতত্ত্ব মানে সোশিওলজিতেও উপনিবেশবাদ এসেছে। উপনিবেশবাদ হলো বলতে এমন একটা দেশ কর্তৃক অন্য একটি দেশের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়াকেই বোঝায়, যা প্রায় উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে করা হয়ে থাকে। সাধারণত উপনিবেশবাদ প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য থাকে অর্থনৈতিক আধিপত্য বিস্তার। মানে উপনিবেশবাদ এর পিছনে তাকে কি, অর্থনৈতিক আধিপত্য বিস্তার। ঠিক আছে, সাধারণত উপনিবেশবাদের পেছনে কি থাকে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার। অর্থাৎ কোনো একটা দেশ যদি তার নিজের অবস্থাকে ঠিক রেখে অন্য একটি দেশের অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে পারে, অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব বিস্তারে অংশগ্রহণ করতে পারে, ওটাকেই বলা হয় কি, উপনিবেশবাদ। সহজ কথায় যদি আমি একটা এক্সাম্পল দেই, যে আমরা বন্ধুদের মধ্যে একজন তার নিজের সমস্যা সমাধান করে অপর একজনের সমস্যা সমাধানেও যখন অংশগ্রহণ করে তখনই তাকে বলা হয় কি, উপনিবেশবাদ। মানে এটা হলো আমাদের বাস্তব চিন্তার মধ্যে, মানে একজন নিজের কি বলছে, নিজের সমস্যা সমাধান করে অন্য একজনের সমস্যাকে সমাধান করতে সাহায্য করে, ওটাকে বলা হয় কি, উপনিবেশবাদ। তো সেম এখানে হবে, কোনো একটি রাষ্ট্র নিজের রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় রেখে অন্য একটি দেশের যখন অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং অর্থনৈতিক বা রাজনীতিকে পরিচালিত করতে পারে, ওটাকে বলা হয় কি, উপনিবেশবাদ। তারপর হলো সম্প্রদায় বলতে কি বুঝো? না, সম্প্রদায় বলতে কি বোঝায় সে সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সম্প্রদায় বলতে বোঝায়, সম্প্রদায় হলো ক্ষুদ্র বা বৃহৎ জনগোষ্ঠী যাদের মধ্যে কোনো বিষয় যেমন সামাজিক প্রথা, ধর্ম, মূল্যবোধ ও পরিচয়ের মিল থাকে। সম্প্রদায় প্রায়শই একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান যেমন দেশ, শহর, গ্রামের ভিত্তিতে গড়ে ওঠে। সম্প্রদায় হলো কি, মূল্যবোধ ও পরিচয়ের মিল থাকে। তো সম্প্রদায় প্রায়শই একটা দেখা যায় যে, যেমন ধরো একটা সম্প্রদায়ের মানুষ, আমরা বলি না
যে একটা সম্প্রদায়ের মানুষ, যেমন ধরো ওরা দেবনাথ সম্প্রদায়, ওরা দাস সম্প্রদায়, ওরা সাহা সম্প্রদায়, মানে একটা গোষ্ঠীর মানুষ যখন একত্রিতভাবে কোনো জায়গায় বসবাস করে, ওটাকে বা একই ধর্ম, একই জাতি, একই সম্প্রদায়ের মানুষ যখন একটা জায়গাতে বসবাস করে, ওটাকে বলা হয় কি সম্প্রদায়। তোমরা যদি বইয়ের ভাষায় লিখতে চাও তাহলে এভাবে লিখবে, সম্প্রদায় হলো ক্ষুদ্র ও বৃহৎ জনগোষ্ঠী যাদের মধ্যে কোনো বিষয় যেমন সামাজিক প্রথা, ধর্ম, মূল্যবোধ ও পরিচয়ের মিল থাকে। মানে সামাজিক প্রথা মানে তাদের চাল চলন, খাওয়া দাওয়া, তারা যেভাবে চলে, ওরা যেভাবে চলে, এইভাবে যদি একটা সম্প্রদায় দেখা যায় যে কি একত্রিতভাবে বসবাস করে কোনো একটা ভূখণ্ডের মধ্যে, ওটাকে বলা হয় কি সম্প্রদায়। কোনো একটা জায়গার মধ্যে, কোনো একটা অঞ্চলে আমরা বলি না ওই জায়গাটা হলো দাসপাড়া, ওই জায়গাটা হলো দেবনাথ পাড়া, ওই জায়গাটা হলো সাহাপাড়া। ওই যে একটা সম্প্রদায়ের মানুষ, একই ক্যাটাগরির মানুষ যখন এক জায়গায় বসবাস করে, ওটাকে বলা হয় কি সম্প্রদায়। এবার যে প্রশ্নটা সেটা হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করো। মানে ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্ব রয়েছিল সেটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা অনেকবার এসেছে, আমি দেখেছি। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, অর্থাৎ ম্যালথাস জনসংখ্যাকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এটা খুব সুন্দর এবং তোমরা বুঝলে এটা খুব সুন্দরভাবে নিজের ভাষায় লিখতে পারবে। না, ম্যালথুস বিশ্বাস করতেন যে কলা এবং মহামারীর মতো বিনাশকারী ঘটনায় বড় সংখ্যক মৃত্যুর কারণ। কি কলা এবং মহামারী? কেননা মানব জাতির দুষ্কর্মই জনসংখ্যা হ্রাসের সক্রিয় এবং সক্ষম কারণ। তারা যদি বিভিন্ন ধ্বংসকার্য অসফল হয় তবে অসুস্থতা, মহামারী, প্লেগ ইত্যাদির মতো ভয়ঙ্কর রূপ দেখা দেয় এবং হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। তারপরও যদি এই ধ্বংসলীলা পুরোপুরি সফলতা না পাওয়া যায়, তখন অনিবার্যভাবে বিশাল দুর্ভিক্ষ, জল, ডালপালা ছড়িয়ে তার সহায়তায় উপস্থিত হয় এবং একটি শক্তিশালী জ্বরের দাপটে জনসংখ্যার মাত্রাকে বিশ্বের খাদ্যের সমতুল্য করে তোলে। খুব সুন্দরভাবে ম্যালথাস কিন্তু জনসংখ্যার তত্ত্বটা দিয়েছেন। ঠিক আছে, ম্যালথাস তার জনসংখ্যার তত্ত্বটাকে এইভাবেই প্রকাশ করেছেন যে কি আমরা জানি যে পৃথিবীর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর ওজন বেড়ে যাচ্ছে, বিভিন্নভাবে মানুষ আসবে। কিন্তু ম্যালথাস বলছে কি যে জনসংখ্যা বৃদ্ধি যতই পাক না কেন, প্রকৃতি তার নিজের থেকেই তার প্রতিশোধ নিয়ে নেয়। অর্থাৎ মানুষের দুষ্কর্ম যখন বিরাট আকার ধারণ করে, তখন অটোমেটিকলি কোনো ধরনের বড় করা বা বন্যার উপস্থিতি হয় এবং একাধিক হারে মানুষ মৃত্যুবরণ করে। তাছাড়াও যদি সেই পরিকল্পনাটা সঠিক না হয়, তাহলে দেখা যায় যে এই ধ্বংসলীলার পুরো সফলতা না পাওয়া যায়, তখন অনিবার্যভাবে বিশাল দুর্ভিক্ষ, ডালপালা ছড়িয়ে অসহায়তার উপস্থিতি হয় এবং একটা শক্তিশালী জ্বরের দাপটে অনেক হারে জনসংখ্যা মৃত্যু হয় এবং খাদ্য এবং জনসংখ্যার যে মিল সেটা থেকে যায়। এটাই হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারলে, অর্থাৎ দেখা যায় যে যদি কোনো একটা পরিবারে জন্মের হার বেশি, একটা পরিবারের ধরো লোক সংখ্যা হলো কি 30 জন হয়ে গেল, একটা পরিবারের লোক সংখ্যা 30 জন, সমস্ত পরিবারটা মিলে, আর ওটার মধ্যে খাবার আনানোর জন্য রয়েছে কি অটোমেটিকলি 4 জন, যার কষ্ট হচ্ছে যে খাবার আনতে, তাদের কষ্ট হচ্ছে। তো দেখা যাবে যে ওই সময় কি প্রকৃতি আপনা থেকেই ওই পরিবার থেকে 5 জনকে উঠিয়ে নিয়ে যাবে, যার কারণে তাদের কি মেনটেনেন্স বজায় থাকবে। যদি এটা এমনটা হয় না, কিন্তু ম্যালথাস বলছে কি যদি পৃথিবীর মধ্যে দুষ্কর্ম ক্রমাগতই বেড়ে যায়, তখন কি হয়, প্রকৃতি আপনা থেকে বড় ধরনের খরা, বন্যা বা কোনো একটা ধ্বংসলীলার উপস্থিতি করে এবং সে খাদ্যের পরিমাণ এবং মানুষের পরিমাণটাকে সে বজায় রেখে দেয়। ঠিক আছে, এটাই হলো ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি তোমাদের চেষ্টা করবো আরো সহজ সরল উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর যে প্রশ্নটা সেটা হলো লিঙ্গানুপাত বলতে কি বুঝো? লিঙ্গানুপাত হ্রাসে কি ধরনের হতে পারে তোমার মতে? পিতামাতা কি এখনো কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তান কামনা করে? বা তোমার মতে অধিকাংশ পিতামাতার কাছে কন্যা সন্তানের তুলনায় কি পুত্র সন্তান কেন কাম্য বা পুত্র সন্তানের কামনা করে এখনো? তাহলে লিঙ্গানুপাত বলতে কি বুঝো? যেহেতু তোমরা পরের জায়গাটা পড়েছো, অবশ্যই আগের জায়গাটা তোমরা বুঝে গেছো যে লিঙ্গানুপাত কি এবং লিঙ্গানুপাত কেন প্রয়োজন, বা লিঙ্গানুপাতের ক্ষেত্রে কি এখনো পুত্র সন্তান, এখনো মানুষ বা পিতামাতারা কি পুত্র সন্তানের কামনা করে।
বা করে কিনা সেই বিষয়টা। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে ওই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি না। লিঙ্গানুপাত বলতে নির্দিষ্ট সময়কালে একটি এলাকায় প্রতি 1000 জন পুরুষের মহিলাদের সংখ্যাকে বোঝায়। নির্দিষ্ট অনুপাতে একটা নির্দিষ্ট এলাকায় প্রতি 1000 জন পুরুষের মহিলাদের সংখ্যাকে বোঝানো হয় কি লিঙ্গানুপাত, অর্থাৎ পুরুষ স্ত্রীর সংখ্যা, অর্থাৎ পুরুষের সংখ্যা এবং স্ত্রীর সংখ্যা 1000 জন পুরুষের ক্ষেত্রে কতজন মহিলা রয়েছে সেই সংখ্যাটাকে বোঝায়। কিন্তু লিঙ্গানুপাত হ্রাস হলে সমাজের সব সামাজিক রীতিনীতি সম্পর্কযুক্ত যেখানে মহিলাদের তুলনায় পুরুষদের মূল্য অনেক বেশি হয়ে থাকে, ফলে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তানের চাহিদা বৃদ্ধি পাবে। যদি কোনো একটা অঞ্চলে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি থাকে, পুরুষের সংখ্যা কম থাকে, তাহলে দেখা যাবে যে ওই অঞ্চলে পুরুষের কি থাকবে, পুরুষের আধিপত্যটা বেশি থাকবে এবং সেখানে কি একটা লিঙ্গানুপাত দেখা দেবে এবং সবাই পুত্র সন্তানের কামনা করবে। তারপর দেখা যায় যে হ্যাঁ, কারণ ভারতে এখনো অনেক সমাজে অথবা গ্রামাঞ্চলের মানুষ পুত্র সন্তানের কামনা করে, কেননা যদিও সেসব অঞ্চলের শিক্ষার হার নিম্নতর এবং ওই অঞ্চলগুলির পিতা মাতারাই এরূপ হয়ে থাকে। অর্থাৎ কোনো ভারতের অনেক গ্রামাঞ্চলে দেখা যায় এরকম ভাবে এখনো পুত্র সন্তানের মানুষ কামনা করে থাকে, কারণ মানুষ ভাবে যে পুত্র সন্তানের কাজ করার ক্ষমতা অনেক বেশি, তাদের কাজ করার দক্ষতা অনেক বেশি এবং তারা নারীদের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে, পরিবারের একটা কি হাল ধরতে পারে। সেই জন্য তারা কি করে যে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানই বেশি কামনা করে থাকে। তবে তোমার মতে অধিকাংশ পিতামাতার কাছে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তান কেন কাম্য? তাহলে কেন কাম্য ওই জিনিসটা আমি তোমাদের বলে দিয়েছি যে সমাজের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের আধিপত্যটাই বেশি দেখা যায়, মানে পুরুষরা বেশি কাজ করতে পারে মহিলাদের তুলনায়, এর জন্য। তাছাড়া অধিকাংশ পিতামাতা কাছে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তান কেন কাম্য? কারণ তাদের ধারণা প্রথমত শিশুদের তুলনায় শৈশবে কন্যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। প্রথমত তারা ভাবে যে ছেলেদের তুলনায় মেয়েদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অর্থাৎ কন্যা সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কি থাকে, কম থাকে এবং পুত্র সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এই জন্য তারা কি করে পুত্র সন্তানের কামনা করে। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো পুরুষরা সমাজের রক্ষক অথবা পুরুষদের কাজ করার দক্ষতা অনেক বেশি, মানে দেখা যায় পুরুষদেরকে সমাজের রক্ষক হিসাবে গণ্য করা হয় এবং পুরুষরা সমাজে অনেক বেশি কাজ করতে পারে এবং সমাজে অনেক বেশি কাজে অংশগ্রহণ করতে পারে, তাই তারা পুত্র সন্তানের কামনা করে। আর তৃতীয়ত যে পয়েন্টটা সেটা হলো, বা তৃতীয়ত ভাবে কি মনে করে তারা বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে অধিকাংশ অংশই পুরুষের প্রাধান্য বেশি দেখা যায়। আমাদের সমাজে চলার পথে দেখা যায় যে বিভিন্ন ধরনের কার্যকলাপের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের আধিপত্যটাই সবচেয়ে বেশি দেখা যায়, যার কারণে দেখা যায় যে কোনো রাজনীতি বলো, সমাজনীতি বলো বা অর্থনীতি বলো, যে কোনো কাজে দেখা যায় পুরুষদের আধিপত্যটাই বেশি দেখা যায়, যার কারণে দেখা যায় অধিকাংশ পিতামাতা কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ঠিক আছে, তাই পুত্র সন্তানের কামনাই তারা বেশি করে। তাহলে যে 5টা প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই 5টা প্রশ্নকে আমি তোমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যদিও আমার সেই চেষ্টা হতে পারে সকলের কাছে গ্রহণযোগ্য নয়, আবার কারো কাছে গ্রহণযোগ্য। তো যাদের কাছে গ্রহণযোগ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের কাছে গ্রহণযোগ্য নয় তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কেননা ওই যে জিনিসগুলি তোমরা বুঝলে, হয়তো বা এখান থেকে একটা জিনিসও যদি তোমরা মনে রাখতে পারো, এটাই আমার কাছে হবে সবচেয়ে পাওয়ার যোগ্য। তো আমি আবারও একবার প্রশ্নগুলো রিপিট করে দিচ্ছি, সেগুলো হলো কি, প্রথমত সমাজতত্ত্ব কি, তারপর হলো উপনিবেশবাদ বলতে কি বুঝো, সম্প্রদায় বলতে কি বুঝো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করে। এর মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করে। ওই প্রশ্নটা তোমরা একটু ভালো করে শিখবে, আর এটা শেখার মধ্যে কিছু নেই, কারণ ম্যালথাস মনে করে কি জনসংখ্যা এবং আমাদের যে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য প্রকৃতি আপনা থেকেই কোনো না কোনো একটা কিছু করে দেয়, তো বড় ধরনের করা বন্যা আবার করে তাদের লেভেল মিলিয়ে নেয়। এই যে তত্ত্বটা ম্যালথাস দেখেছেন, এটাই হলো মানে অনেক দুষ্কর্মের ফলে যখন দেখা যায় যে পৃথিবী দুষ্কর্মে পড়ে গেছে বা জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তখন প্রকৃতি আপনা থেকেই কোনো না কোনো রোগ, কোনো না কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে মানুষের জনসংখ্যার হার অলরেডি কমিয়ে দেয়।
তাছাড়া হলো লিঙ্গানুপাত বলতে কি বুঝো? হ্যাঁ, লিঙ্গানুপাত বলতে প্রতি 1000 জন পুরুষে মহিলা সংখ্যাকে বোঝায়। লিঙ্গানুপাত এবং লিঙ্গানুপাত হ্রাস কি হতে পারে? তোমার পিতামাতা কি এখনো কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানই কামনা করে এবং কেন কামনা করে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি কারোর বুঝতে এখনো অসুবিধা হয়ে থাকে, আমি কিন্তু বারবার বলেছি, আগেও বলেছি, এখনো যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই প্রশ্নটাকে আলাদাভাবে আবার একটা ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবে, আবার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে।